ম্যাথ স্কুলে স্বাগতম। আজ আমরা শিখব নবম ও দশম শ্রেণীর মাধ্যমিক গণিত বইয়ের অধ্যায় 5 এক চলক বিশিষ্ট সমীকরণ অনুশীলনী 5.2 এর সম্পূর্ণ সমাধান। এখানে গাণিতিক সমস্যাগুলো সমাধান সম্পূর্ণ নির্ভুল এবং সবচেয়ে সহজ পদ্ধতিতে ডিজিটাল মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এছাড়া অধ্যায়টির শিক্ষণফল ও উদাহরণের উপর আলাদা টিউটোরিয়াল তৈরি করা হয়েছে এমসিকিউ সাজেশন ও সিকিউ সাজেশন ও সলিউশন। ম্যাথ স্কুল গণিতকে সহজ সরল ও আকর্ষণীয়ভাবে তুলে ধরার জন্য পর্যায়ক্রমে সকল শ্রেণীর জন্য টিউটোরিয়াল তৈরি করে যাচ্ছে। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এবার আসি অনুশীলনের সমস্যা সমাধানে। প্রশ্ন 1, এক্সকে চলক ধরে a স্কয়ার x প্লাস b ইকুয়াল টু 0 সমীকরণটির ঘাত নিচের কোনটি? এখানে সমীকরণটির চলক x, অতএব x এর সর্বোচ্চ পাওয়ার বা ঘাতই হবে সমীকরণটির ঘাত। এখানে x এর উপরে কোনো পাওয়ার বা ঘাত চিহ্ন দেয়া নেই, অতএব ধরে নিতে হবে x এর পাওয়ার 1, অতএব সমীকরণটির ঘাত 1। প্রশ্ন 2, নিচের কোনটি অভেদ? যে সমীকরণের দুই পক্ষে কোনো ভেদ বা পার্থক্য থাকে না তাই অভেদ। অতএব আমরা দেখব নিচের কোন সমীকরণটির বাম পক্ষ এবং ডান পক্ষ উভয়ই সমান। আমরা যদি x প্লাস 1 হোল স্কয়ার প্লাস x মাইনাস 1 হোল স্কয়ারকে সিম্পলিফাই করি তাহলে পাই 2 ইন্টু এক্স স্কয়ার প্লাস 1। অতএব অপশন খ এর বাম পক্ষ এবং ডান পক্ষ উভয়ই সমান। প্রশ্ন 3, x মাইনাস 4 হোল স্কয়ার ইকুয়াল টু 0 সমীকরণের মূল কয়টি? কোনো সমীকরণের চলকের পাওয়ার যত হয় ওই সমীকরণের মূল সংখ্যাও ততটি হয়। এখানে আমরা যদি x মাইনাস 4 হোল স্কয়ারকে সিম্পলিফাই করি তাহলে আমরা x এর সর্বোচ্চ ঘাত বা পাওয়ার 2 পাবো। অতএব সমীকরণের মূলও হবে 2টি। প্রশ্ন 4, x স্কয়ার মাইনাস x মাইনাস 12 ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় নিচের কোনটি? সমীকরণটির মূল নির্ণয় করার ক্ষেত্রে আমরা বাম পক্ষ অর্থাৎ x স্কয়ার মাইনাস x মাইনাস 12কে মিডল টার্ম বের পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে যেহেতু ধ্রুবপদের চিহ্ন মাইনাস এবং মিডল টার্মের সহগ -1, অতএব আমাদেরকে 1কে দুইটি সংখ্যার বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে যেন এদের গুণফল 12 হয়। এক্ষেত্রে আমরা 3 ও 4 নেব, অর্থাৎ -x-কে লিখব -4x প্লাস 3x। প্রথম দুটি পদ থেকে x কমন নেব এবং পরের দুটি পদ থেকে 3 কমন নেব। এরপরে x মাইনাস 4 কমন নিলে আমরা পাই x মাইনাস 4 ইন্টু x প্লাস 3 ইকুয়াল টু 0। এখন দুটি রাশির গুণফল 0 হলে এদের মধ্যে অন্ততপক্ষে একটির মান 0, অর্থাৎ x মাইনাস 4 0 হবে অথবা x প্লাস 3 ইকুয়াল টু 0 হবে, যা থেকে আমরা x এর মান পাবো -3 অথবা 4। প্রশ্ন 5, 3x স্কয়ার মাইনাস x প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণ x এর সহগ কত? আমরা সমীকরণটি x কে লিখতে পারি -1 ইন্টু x, অতএব x এর সহগ -1। প্রশ্ন 6, দুইটি বীজগাণিতিক রাশি x ও y এর গুণফল xy ইকুয়াল টু 0 হলে আমরা জানি দুইটি বীজগাণিতিক রাশির গুণফল 0 হলে এদের মধ্যে অন্ততপক্ষে একটির মান 0 অথবা উভয়টির মান 0, অর্থাৎ শর্ত 1 x ইকুয়াল টু 0 অথবা y ইকুয়াল টু 0, যা সঠিক হবে। আবার শর্ত 2 x যদি 0 হয় তাহলে y এর মান 0 না হলেও x এর মান 0 হবে, অর্থাৎ শর্ত 2ও সঠিক হবে। অনুরূপভাবে শর্ত 3ও সঠিক হবে। প্রশ্ন 7, x স্কয়ার মাইনাস a প্লাস b x প্লাস ab ইকুয়াল টু 0 সমীকরণের সমাধান সেট নিচের কোনটি? আমরা সমীকরণটির সমাধান করব এবং সমাধানকে সেট আকারে প্রকাশ করব। এখানে -a প্লাস bx কে লিখতে পারি -ax মাইনাস bx। এখন প্রথম দুটি পদ থেকে x কমন নেব এবং পরের দুটি পদ থেকে -b কমন নেব। এরপরে x মাইনাস a কমন নিলে আমরা পাই x মাইনাস a ইন্টু x মাইনাস b ইকুয়াল টু 0। যেহেতু দুটি রাশির গুণফল 0, অতএব এদের মধ্যে অন্ততপক্ষে একটি 0 হবে, অর্থাৎ x মাইনাস a ইকুয়াল টু 0 হবে অথবা x মাইনাস b ইকুয়াল টু 0 হবে, যা থেকে আমরা x এর মান পাবো a অথবা b। যেহেতু প্রশ্নে সমাধান সেটের কথা বলা হয়েছে, অতএব এই সমাধানকে আমরা সেট আকারে প্রকাশ করব। অতএব সমাধান সেট অফ a, b।
2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। এই তথ্যের আলোকে 8 থেকে 10 নং প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন 8, একক স্থানীয় অঙ্ক x হলে সংখ্যাটি কত? এখানে বলা হয়েছে একক স্থানীয় অঙ্ক x এবং দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ, অতএব দশক স্থানীয় অঙ্ক হবে 2x। এখন আমরা যদি একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক জানি, তাহলে সংখ্যাটি নির্ণয়ের ক্ষেত্রে দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করব, এর সাথে একক স্থানীয় অঙ্ক যোগ করব। বিষয়টি আরও স্পষ্ট হওয়ার জন্য আমরা 24 সংখ্যাটি বিবেচনা করি। এখন 2 ও 4 থেকে 24 সংখ্যাটি পেতে আমাদেরকে 2 এর সাথে 10 গুণ করতে হবে এবং তার সাথে 4 যোগ করতে হবে। এখানে দশক স্থানীয় অঙ্ক 2x এবং একক স্থানীয় অঙ্ক x, অতএব আমরা পাই 10 × 2x প্লাস x, যা থেকে আমরা পাবো 21x। প্রশ্ন 9, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি কত হবে? এখানে স্থান বিনিময়কৃত সংখ্যাটি নির্ণয়ের ক্ষেত্রে আমরা দশক স্থানীয় স্থানের পরিবর্তে একক স্থানীয় অঙ্ক বসাবো এবং একক স্থানীয় স্থানের পরিবর্তে দশক স্থানীয় অঙ্ক বসাবো। অর্থাৎ 10 এর সাথে আমরা x গুণ করব, তার সাথে 12x যোগ করব, তাহলে আমরা পাই 12x। প্রশ্ন 10, x = 2 হলে মূল সংখ্যার সাথে স্থান বিনিময়কৃত সংখ্যার পার্থক্য কত? আমরা প্রশ্ন 8 নির্ণয় করেছি সংখ্যাটি 21x, x এর মান 2 বসালে আমরা পাই 42। আবার প্রশ্ন 9 আমরা স্থান বিনিময়কৃত সংখ্যা নির্ণয় করেছি 12x, এখানে x এর মান 2 বসালে আমরা পাই 24। অতএব মূল সংখ্যা এবং স্থান বিনিময়কৃত সংখ্যার পার্থক্য হবে 42 - 24 = 18। সমাধান করো। y + 5 × y - 5 = 24। আমরা জানি a² - b² = a + b × a - b, অতএব আমরা y + 5 × y - 5 কে লিখতে পারি y² - 5², যা থেকে পাই y² - 25 = 24। এখন চলককে বাম পাশে এবং ধ্রুবককে ডান পাশে নেব, যাকে সিম্পলিফাই করলে আমরা পাই y² = 49। অতএব y এর মান হবে ±√49, অর্থাৎ ±7। অতএব নির্ণয়ের সমাধান y = 7 অথবা -7। সমাধান করো। √2x + 3 × √3x - 2 = 0। দুটি রাশির গুণফল যদি 0 হয়, তাহলে এদের মধ্যে অবশ্যই একটি 0 হবে। অতএব আমরা লিখতে পারি √2x + 3 = 0 অথবা √3x - 2 = 0। এখন √2x + 3 = 0 থেকে আমরা x এর মান পাই -3/√2। ভগ্নাংশ প্রকাশের স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে ভগ্নাংশের হর অমূল্য সংখ্যা হতে পারবে না, অর্থাৎ ভগ্নাংশের হর মূল্য সংখ্যা হতে হবে। এক্ষেত্রে √2 অমূল্য সংখ্যা, অতএব আমরা ভগ্নাংশটির হরকে মূল্য সংখ্যায় রূপান্তর করব। অতএব ভগ্নাংশের হর এবং লবকে √2 দ্বারা গুণ করব, তাহলে আমরা পাই -3√2 / √2 অর্থাৎ -3√2 / 2। অনুরূপভাবে আমরা √3x - 2 থেকে x এর মান নির্ণয় করব। এখন হরকে মূল্য সংখ্যায় রূপান্তর করলে আমরা পাই x = 2√3 / 3। অতএব নির্ণয়ের সমাধান x = -3√2 / 2 অথবা 2√3 / 3। সমাধান করো। 2 × g² - 9 + 9g = 0। আমরা 2 সাথে g² - 9 গুণ করলে পাই 2g² - 18। এখন সমীকরণটিকে যদি আমরা সাজাই, তাহলে আমরা পাই 2g² + 9g - 18 = 0, যাকে আমরা মিডল টার্ম ব্রেক পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। এখানে g² সহগ 2 এবং ধ্রুবপদ 18 এবং যার পূর্বে মাইনাস চিহ্ন, অতএব আমাদেরকে 9কে দুইটি সংখ্যার বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে যেন এদের গুণফল 36 হয়। এক্ষেত্রে আমরা 12 ও 3 নেব, অর্থাৎ +9g কে লিখব +12g - 3g। এখন প্রথম দুইটি পদ থেকে 12g কমন নেব এবং শেষ দুইটি পদ থেকে -3 কমন নিব। এরপরে g + 6 কমন নিলে আমরা পাই g + 6 × 12g - 3 = 0।
এখন দুটি রাশির গুণফল 0 হলে এদের মধ্যে অন্ততপক্ষে একটির মান 0, অর্থাৎ g+6 = 0 অথবা 2g - 3 = 0। g+6 = 0 থেকে আমরা g এর মান পাই -6 এবং 2g - 3 = 0 থেকে আমরা g এর মান পাই 3/2। অতএব নির্ণয় সমাধান g = -6 অথবা 3/2। সমাধান করো 3/2g + 1 + 4/5g - 1 = 2। আমরা সমীকরণটির সবগুলো পদকে বাম পক্ষে নিয়ে যোগ করব। এক্ষেত্রে লসাগু হবে 2g + 1 × 5g - 1, অর্থাৎ আমরা 3 এর সাথে 5g - 1 গুণ করব, এরপরে 4 এর সাথে 2g + 1 গুণ করব এবং -2 এর সাথে 2g + 1 × 5g - 1 গুণ করব। এখন 3 এর সাথে 5g - 1 গুণ করলে আমরা পাই 15g - 3, আবার 4 এর সাথে 2g + 1 গুণ করলে আমরা পাই 8g + 4। এখন 2g + 1 × 5g - 1 এর মান 10g² - 2g - 5g - 1। যেহেতু এর সামনে -2 গুণাকারে আছে, অতএব আমরা লিখব -20g² + 4g - 10g + 2। আমরা জানি কোনো ভগ্নাংশের হরের মান 0 হতে পারে না, অর্থাৎ একটি ভগ্নাংশের মান 0 মানে এর লব = 0। এখন আমরা লবকে সিম্পলিফাই করলে আমরা পাই -20g² + 17g + 3 = 0। এখানে সমীকরণটির প্রধান পদ -20g², এই পদটিকে আমরা ধনাত্মক করব, অর্থাৎ সমীকরণটির উভয় পক্ষে -1 দ্বারা গুণ করব। তাহলে আমরা পাই 20g² - 17g - 3 = 0। এই সমীকরণটির বাম পক্ষকে আমরা মিডল টার্ম ব্রেক পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করতে পারব। এখানে g² এর সহগ 20 এবং ধ্রুবপদ 3 আগে মাইনাস চিহ্ন। অতএব 17কে আমাদেরকে দুইটি সংখ্যার বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে যেন এদের গুণফল 20 × 3 বা 60 হয়। এক্ষেত্রে আমরা 20 ও 3 নিব, অর্থাৎ -17gকে আমরা লিখব -20g + 3g। এখন প্রথম দুটি পদ থেকে আমরা 20g কমন নিব এবং শেষ দুটি পদ থেকে 3 কমন নিব। এরপরে g - 1 কমন নিলে আমরা পাই g - 1 × 20g + 3 = 0। এখন দুটি রাশির গুণফল 0 মানে এদের মধ্যে অন্ততপক্ষে একটির মান 0, অর্থাৎ g - 1 = 0 হবে অথবা 20g + 3 = 0 হবে, যা থেকে আমরা g এর মান পাই যথাক্রমে 1 ও -3/20। অতএব নির্ণয় সমাধান g = 1 অথবা -3/20। সমাধান করো x - 2 / x + 2 + 6 × x + 2 / x - 6 = 1। আমরা সমীকরণটির সব পদগুলোকে বাম পক্ষে নিয়ে যোগ করব। এক্ষেত্রে লসাগু হবে x + 2 × x - 6, অর্থাৎ আমরা x - 2 সাথে x - 6 গুণ করব, এরপরে 6 × x - 2 সাথে x + 2 গুণ করব এবং -1 এর সাথে x + 2 × x - 6 গুণ করব। এখন x - 2 × x - 6 থেকে আমরা পাই x² - 6x - 12x + 12। আবার যেহেতু a - b × a + b = a² - b², অতএব x - 2 × x + 2 কে আমরা লিখতে পারি x² - 2a², অর্থাৎ x² - 4। আবার x + 2 × x - 6 কে গুণ করলে আমরা পাই x² - 6x + 12x - 12। যেহেতু এর পূর্বে মাইনাস চিহ্ন আছে, অতএব আমরা লিখব -x² + 6x - 12x + 12। এখন x² - x² কেটে দিতে পারি, আবার -6x + 6x কেটে দিতে পারি। -12x - 12x থেকে আমরা পাই -4x, 12 + 12 থেকে পাই 24 এবং 6 এর সাথে x² - 4 গুণ করলে আমরা পাই 6x² - 24। আমরা জানি ভগ্নাংশের হর কখনো 0 হতে পারে না, অর্থাৎ x + 2 × x - 6 ≠ 0, অর্থাৎ কোনো ভগ্নাংশের মান 0 মানে এর লবের মান 0। এখন হরকে আমরা সিম্পলিফাই করলে পাই 6x² - 4x, অতএব আমরা লিখব 6x² - 4x = 0, যাকে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই 3x² - 12x = 0। এরপরে x কমন নিলে আমরা পাই 3x - 2 = 0। যেহেতু দুইটি রাশির গুণফল 0, অতএব এদের মধ্যে অন্ততপক্ষে একটি মান 0,
অর্থাৎ হয় x ইকুয়াল টু 0 অথবা 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। 3x মাইনাস 2 ইকুয়াল টু 0 হতে আমরা x এর মান পাই x ইকুয়াল টু 2/3। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু 0 অথবা 2/3। সমাধান করো x বাই a প্লাস a বাই x ইকুয়াল টু x বাই b প্লাস b বাই x। সমীকরণটির ভগ্নাংশগুলোকে যদি আমরা এভাবে যোগ করি তাহলেও সমাধান পেয়ে যাব, কিন্তু আমরা যদি সহজে নির্ণয় করতে যাই তাহলে x বাই a থেকে x বাই b বিয়োগ করব, আবার b বাই x থেকে a বাই x বিয়োগ করব। অর্থাৎ সমীকরণটির b বাই xকে বাম পক্ষে এবং a বাই xকে ডান পক্ষে নিব। এখন x বাই a মাইনাস x বাই b থেকে আমরা পাই bx মাইনাস x ডিভাইড বাই ab, আবার b বাই x মাইনাস a বাই x থেকে আমরা পাই b মাইনাস a ডিভাইড বাই x। এখন বাম পক্ষের bx মাইনাস x থেকে x কমন নিতে পারে, অতএব পাই x ইন্টু b মাইনাস a। এখানে সমীকরণটির চলক x, অতএব b মাইনাস a দুর্বক এবং b মাইনাস a উভয় পক্ষে গুণ আকারে আছে, অতএব আমরা b মাইনাস a কে কেটে দিব। তাহলে আমরা পাই x ডিভাইড বাই ab ইকুয়াল টু 1/x। এখন আমরা ক্রস গুণ করব, ক্রস গুণ করলে পাই x স্কোয়ার ইকুয়াল টু ab, অতএব x এর মান হবে প্লাস মাইনাস রুট ওভার ab। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু মাইনাস রুট ওভার ab অথবা রুট ওভার ab। সমাধান করো x মাইনাস a ডিভাইডেড বাই x মাইনাস b প্লাস x মাইনাস b ডিভাইডেড বাই x মাইনাস a ইকুয়াল টু a বাই b প্লাস b বাই a। সমীকরণটির সমাধান সহজে করতে আমরা a বাই b কে বাম পক্ষে নিব এবং x মাইনাস b ডিভাইডেড বাই x মাইনাস a কে ডান পক্ষে নিব। আর কোনো রাশিকে যদি পক্ষান্তর করি তাহলে এর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এখন বাম পক্ষের ভগ্নাংশ দুইটিকে বিয়োগ করার ক্ষেত্রে লসাগু হবে b ইন্টু x মাইনাস b, অর্থাৎ আমরা bর সাথে x মাইনাস a গুণ করব, তাহলে পাই bx মাইনাস ab। আবার এর সাথে x মাইনাস b গুণ করব, তাহলে আমরা পাই ax মাইনাস ab। যেহেতু মাইনাস চিহ্ন আছে অতএব আমরা লিখব মাইনাস ax প্লাস ab। অনুরূপভাবে ডান পক্ষের ভগ্নাংশ দুইটিও বিয়োগ করব। এখন মাইনাস ab ও প্লাস ab কেটে দিতে পারি, তাহলে আমরা পাই bx মাইনাস ax ডিভাইডেড বাই b ইন্টু a মাইনাস b ইকুয়াল টু bx মাইনাস ax ডিভাইডেড বাই a ইন্টু x মাইনাস a। এখন লবের পদগুলোতে x আছে, অর্থাৎ আমরা x কমন নিতে পারি, তাহলে আমরা পাই x ইন্টু b মাইনাস a। এখানে সমীকরণটির চলক x, অতএব b মাইনাস a দুর্বক হবে এবং b মাইনাস a উভয় পক্ষে গুণ আকারে আছে, অতএব আমরা b মাইনাস a কে উভয় পক্ষ থেকে কেটে দিব। কোনো সমীকরণের উভয় পক্ষে যদি দুর্বক গুণ আকারে থাকে তাহলে আমরা কেটে দিতে পারি, কিন্তু যদি চলক গুণ আকারে থাকে তাহলে তা কাটা যাবে না, অর্থাৎ এখানে x কে কাটা যাবে না। তাহলে আমরা পাই x ডিভাইডেড বাই b ইন্টু x মাইনাস b ইকুয়াল টু x ডিভাইডেড বাই a ইন্টু x মাইনাস a। এখন সমীকরণের সবগুলো রাশিকে বাম পক্ষে নেব এবং b সাথে x মাইনাস b গুণ করলে আমরা পাই bx মাইনাস b স্কোয়ার এবং এর সাথে x মাইনাস a গুণ করলে আমরা পাই ax মাইনাস a স্কোয়ার। যেহেতু সবগুলো পদে x গুণাকারে আছে অতএব আমরা x কমন নিতে পারি, x কমন নিলে আমরা পাই 1 ডিভাইডেড বাই bx মাইনাস b স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই ax মাইনাস a স্কোয়ার। আমরা জানি দুটি রাশির গুণফল 0 হলে এদের মধ্যে অন্ততপক্ষে একটির মান 0 হবে, অর্থাৎ x ইকুয়াল টু 0 হবে অথবা 1 বাই bx মাইনাস b স্কোয়ার মাইনাস 1 বাই ax মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু 0 হবে, যা থেকে পাই 1 বাই bx মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু 1 বাই ax মাইনাস a স্কোয়ার। এখন ক্রস গুণ করব, অর্থাৎ 1 এর সাথে গুণ করব ax মাইনাস a স্কোয়ার এবং 1 এর সাথে গুণ করব bx মাইনাস b স্কোয়ার। এরপরে চলকগুলোকে বাম পক্ষে এবং দুর্বকগুলোকে ডান পক্ষে নিব। এখন ax মাইনাস bx থেকে x কমন নিলে আমরা পাই x ইন্টু a মাইনাস b, আবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ারকে লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন a মাইনাস b এখানে দুর্বক এবং উভয় পক্ষে গুণ আকারে আছে, অতএব আমরা কেটে দিব, তাহলে আমরা পাই x ইকুয়াল টু a প্লাস b। অতএব নির্ণয়ের সমাধান x ইকুয়াল টু 0 অথবা a প্লাস b। সমাধান সেট নির্ণয় করো 3/x প্লাস 4 ডিভাইডেড বাই x প্লাস 1 ইকুয়াল টু 2। এক্ষেত্রে আমরা সমীকরণটির সমাধান নির্ণয় করব এবং সমাধানকে সেট আকারে প্রকাশ করব। এজন্য আমরা সমীকরণের সবগুলো পদকে বাম পক্ষে নেব এবং এরপরে যোগ করব। এক্ষেত্রে লসাগু হবে x ইন্টু x প্লাস 1,
অতএব আমরা 3 সাথে x প্লাস 1 গুণ করব, তাহলে পাই 3x প্লাস 3। এরপরে 4 এর সাথে x গুণ করলে পাই 4x। আবার x ইন্টু x প্লাস 1 এর মান x স্কোয়ার প্লাস x, অতএব -2 সাথে x ইন্টু x প্লাস 1কে গুণ করলে আমরা পাই -2x স্কোয়ার মাইনাস 2x। এখানে ভগ্নাংশটির হর x ইন্টু x প্লাস 1। যেহেতু কোনো ভগ্নাংশের হর 0 হতে পারে না, অতএব x ইন্টু x প্লাস 1 নট ইকুয়াল টু 0। অতএব একটি ভগ্নাংশের মান 0 হলে অবশ্যই এর লবের মান 0 হবে। ভগ্নাংশের লব থেকে আমরা পাই -2x স্কোয়ার প্লাস 5x প্লাস 3 ইকুয়াল টু 0। এখানে সমীকরণটির প্রধান পদে মাইনাস চিহ্ন, অতএব সমীকরণটির উভয় পক্ষে -1 গুণ করে প্লাস করব, অর্থাৎ -1 গুণ করলে আমরা পাই 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0। এখানে x স্কোয়ার সহগ 2 এবং ধ্রুবপদ 3 পূর্বে মাইনাস চিহ্ন, অতএব 5কে আমাদেরকে দুটি সংখ্যার বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে যেন এদের গুণফল 6 হয়। এক্ষেত্রে আমরা 6 ও 1 নেব, অর্থাৎ -5xকে লিখব -6x প্লাস x। এখন প্রথম দুটি পদ থেকে 2x কমন নেব এবং শেষ দুটি পদ থেকে 1 কমন নেব। এরপরে x মাইনাস 3 কমন নিলে আমরা পাই x মাইনাস 3 ইন্টু 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এখন দুটি রাশির গুণফল 0 হলে অবশ্যই এদের মধ্যে অন্ততপক্ষে একটির মান 0 হবে, অর্থাৎ হয় x মাইনাস 3 ইকুয়াল টু 0 হবে অথবা 2x প্লাস 1 ইকুয়াল টু 0 হবে। এখন x মাইনাস 3 ইকুয়াল টু 0 থেকে আমরা x এর মান পাই 3 এবং 2x প্লাস 1 ইকুয়াল টু 0 থেকে আমরা x এর মান পাই -12। অতএব নির্ণয়ের সমাধান x ইকুয়াল টু 3, -12। সমাধান সেট নির্ণয়ের ক্ষেত্রে এই সমাধানকে আমরা সেট আকারে প্রকাশ করব, অতএব নির্ণয়ের সমাধান সেট s ইকুয়াল টু সেট অফ 3, -12। সমাধান সেট নির্ণয় করো। x প্লাস 7 ডিভাইডেড বাই x প্লাস 1 প্লাস 2x প্লাস 6 ডিভাইডেড বাই 2x প্লাস 1 ইকুয়াল টু 5। সমীকরণটি সবগুলো পদকে আমরা বাম পক্ষে নেব এবং এরপরে যোগ করব। এক্ষেত্রে লসাগু হবে x প্লাস 1 ইন্টু 2x প্লাস 1। অতএব আমরা x প্লাস 7 এর সাথে 2x প্লাস 1 গুণ করব, এরপরে 2x প্লাস 6 এর সাথে x প্লাস 1 গুণ করব এবং এরপরে -5 এর সাথে x প্লাস 1 ইন্টু 2x প্লাস 1 গুণ করব। এখন x প্লাস 7 এর সাথে 2x প্লাস 1 গুণ করলে আমরা পাই 2x স্কোয়ার প্লাস x প্লাস 14x প্লাস 7। আবার 2x প্লাস 6 এর সাথে x প্লাস 1 গুণ করলে আমরা পাই 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 6x প্লাস 6। এরপরে x প্লাস 1 এর সাথে 2x প্লাস 1 গুণ করলে আমরা পাই 2x স্কোয়ার প্লাস x প্লাস 2x প্লাস 1। যেহেতু এর পূর্বে -5 আছে, অতএব আমরা লিখব -10x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 10x মাইনাস 5। কোনো ভগ্নাংশের হর 0 হতে পারে না, অর্থাৎ x প্লাস 1 ইন্টু 2x প্লাস 1 নট ইকুয়াল টু 0, অর্থাৎ কোনো ভগ্নাংশের মান 0 হলে অবশ্যই এর লব ইকুয়াল টু 0। এখন লবকে সিম্পলিফাই করলে আমরা পাই -6x স্কোয়ার প্লাস 8x প্লাস 8 ইকুয়াল টু 0। এখানে সমীকরণটির প্রধান পদ -6x স্কোয়ার, একে আমরা ধনাত্মক করব, অর্থাৎ সমীকরণটির উভয় পক্ষে -1 গুণ করব, তাহলে আমরা পাই 6x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 8 ইকুয়াল টু 0। এখন সমীকরণটির সবগুলো পদকে 2 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ আমরা পাই 3x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4 ইকুয়াল টু 0। এখন সমীকরণটির বাম পক্ষকে মিডল টার্ম বিয়োগ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে x স্কোয়ার সহগ 3 এবং ধ্রুবপদ -4, অর্থাৎ -4কে আমাদেরকে দুটি সংখ্যার বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে যেন এদের গুণফল 3 ইন্টু 4 বা 12 হয়। এক্ষেত্রে আমরা 6 ও 2 নিব, অর্থাৎ -4xকে লিখব -6x প্লাস 2x। এখন প্রথম দুইটি পদ থেকে 3x কমন নেব এবং শেষ দুইটি পদ থেকে 2 কমন নেব। এরপরে x মাইনাস 2 কমন নিলে আমরা পাই 3x প্লাস 2 ইন্টু x মাইনাস 2 ইকুয়াল টু 0। এখন দুটি রাশির গুণফল 0 হলে এদের মধ্যে অন্ততপক্ষে একটির মান 0 হবে, অর্থাৎ 3x প্লাস 2 ইকুয়াল টু 0 হবে, যা থেকে আমরা x এর মান পাই -2/3, অথবা x মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে, যা থেকে আমরা x এর মান পাই 2। সমাধান সেট নির্ণয়ের ক্ষেত্রে এই সমাধানকে আমরা সেট আকারে প্রকাশ করব, অতএব নির্ণয়ের সমাধান সেট s ইকুয়াল টু সেট অফ -2/3, 2।
সমাধান সেট নির্ণয় করো 1/x প্লাস 1/a প্লাস 1/b ইকুয়াল টু 1/x প্লাস a প্লাস b। এখানে সমীকরণটির চলক x এবং ধ্রুবক a ও b, অর্থাৎ আমাদেরকে x এর মান নির্ণয় করতে হবে এবং এই x এর মানকে সেট আকারে প্রকাশ করতে হবে। এখন x এর মান সহজে নির্ণয় করার জন্য আমরা 1/x কে ডান পক্ষে নিব। এখন 1/a প্লাস 1/b থেকে আমরা পাই a প্লাস b ডিভাইডেড বাই ab। আবার ডান পক্ষের ভগ্নাংশ দুটি বিয়োগ করার ক্ষেত্রে লসাগু x প্লাস a প্লাস b ইন্টু x, অর্থাৎ আমরা 1 এর সাথে x গুণ করব, এরপরে -1 এর সাথে x প্লাস a প্লাস b গুণ করব, তাহলে আমরা পাই -x মাইনাস a মাইনাস b। এখন x মাইনাস x আমরা কেটে দিতে পারি, তাহলে থাকে -a মাইনাস b। আবার x প্লাস a প্লাস b ইন্টু x থেকে আমরা পাই x স্কোয়ার প্লাস ax প্লাস bx। এখন -a মাইনাস b থেকে যদি আমরা মাইনাস চিহ্ন কমন নেই তাহলে পাই মাইনাস ব্র্যাকেট a প্লাস b। এখানে ab যেহেতু ধ্রুবক, অতএব a প্লাস b ও ধ্রুবক হবে এবং a প্লাস b উভয় পক্ষে গুণ আকারে আছে, অতএব আমরা a প্লাস b কেটে দিব। তাহলে আমরা পাই 1 ডিভাইডেড বাই ab ইকুয়াল টু -1 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস ax প্লাস bx। এখন আমরা ক্রস গুণ করব, অর্থাৎ 1 এর সাথে গুণ করব x স্কোয়ার প্লাস ax প্লাস bx এবং -1 এর সাথে গুণ করব ab। এখন সবগুলো পদকে বাম পক্ষে নিব। প্রথম দুটি পদ থেকে x কমন নিব এবং শেষ দুটি পদ থেকে b কমন নিব। এরপরে x প্লাস a কমন নিলে আমরা পাই x প্লাস a ইন্টু x প্লাস b ইকুয়াল টু 0। যেহেতু দুটি রাশির গুণফলের মান 0, অতএব এদের মধ্যে অন্ততপক্ষে একটি মান 0 হবে। এখন x প্লাস a ইকুয়াল টু 0 হলে আমরা x এর মান পাই -a এবং x প্লাস b ইকুয়াল টু 0 হলে আমরা x এর মান পাই -b। সমাধান সেট নির্ণয়ের ক্ষেত্রে সমাধানকে আমরা সেট আকারে প্রকাশ করব, অর্থাৎ নির্ণয় সমাধান সেট s ইকুয়াল টু সেট অফ -a মাইনাস b। সমাধান সেট নির্ণয় করো x প্লাস 1/x ইকুয়াল টু 2। এখানে আমরা x প্লাস 1/x কে যদি যোগ করি তাহলে পাই x স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই x। এরপরে আমরা ক্রস গুণ করব, তাহলে আমরা পাই x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2x। এখন সবগুলো পদকে বাম পক্ষে নিব, তাহলে আমরা পাই x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এখন x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 কে লেখা যায় x স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, যা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সূত্রের আকার। অতএব আমরা লিখতে পারি x মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এখন যদি বর্গমূল করি তাহলে আমরা পাই x মাইনাস 1 ইকুয়াল টু 0। 0 ব্যতীত অন্য যে কোনো সংখ্যার বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে প্লাস মাইনাস চিহ্ন দিতে হয়, কিন্তু 0-র পূর্বে কোনো প্রকার চিহ্ন দেওয়া হয় না, যা থেকে আমরা পাই x ইকুয়াল টু 1। অর্থাৎ সমীকরণটির সমাধান x ইকুয়াল টু 1। এখন সমাধান সেট হবে s ইকুয়াল টু সেট অফ 1। সমাধান সেট নির্ণয় করো x প্লাস 1 হোল কিউব মাইনাস x মাইনাস 1 হোল কিউব ডিভাইডেড বাই x প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস x মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। আমরা পূর্বে অনুশীলনীতে a প্লাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল কিউব এবং a মাইনাস b হোল কিউবের সূত্রগুলো জেনে এসেছি। এখন এই সূত্রগুলো প্রয়োগ করব। অতএব x প্লাস 1 হোল কিউবকে আমরা লিখব x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1। আবার x মাইনাস 1 হোল কিউবকে লিখব x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1। এরপরে x প্লাস 1 হোল স্কোয়ারকে লিখব x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এবং x মাইনাস 1 হোল স্কোয়ারকে লিখব x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। এখন ব্র্যাকেটের পূর্বে মাইনাস চিহ্ন থাকলে এর ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, অতএব আমরা লিখব মাইনাস x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 এবং মাইনাস x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1। এখন ভগ্নাংশটির লবে x কিউব মাইনাস x কিউব কেটে দিতে পারি, আবার প্লাস 3x মাইনাস 3x কেটে দিতে পারি, থাকে শুধু 6x স্কোয়ার প্লাস 2। আবার হরে x স্কোয়ার মাইনাস x স্কোয়ার কেটে দিতে পারি, আবার 1 মাইনাস 1 কেটে দিতে পারি, থাকে শুধু 4x। এখন আমরা ক্রস গুণ করব, অর্থাৎ 6x স্কোয়ার প্লাস 2 এর সাথে 1 গুণ করব, যা থেকে পাই 6x স্কোয়ার প্লাস 2 এবং 4x এর সাথে 2 গুণ করব, যা থেকে পাই 8x। এখন সবগুলো পদকে বাম পক্ষে নিব। যেহেতু সমীকরণটির সবগুলো পদকে 2 দ্বারা ভাগ করা যায়, অতএব ভাগ করব।
যা থেকে পাই 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0। এখন সমীকরণটির বাম পক্ষকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এক্ষেত্রে এক্স স্কোয়ার সহগ 3 এবং ধ্রুবপদ 1-এর পূর্বে প্লাস চিহ্ন অর্থাৎ 4কে আমাদেরকে দুইটি সংখ্যার যোগফল আকারে প্রকাশ করতে হবে যেন এদের গুণফল 3 হয়। এক্ষেত্রে আমরা 3 ও 1 নিব, অর্থাৎ মাইনাস 4xকে লিখব মাইনাস 3x মাইনাস এক্স। এখন প্রথম দুটি পদ থেকে 3x কমন নিব এবং শেষ দুইটি পদ থেকে মাইনাস 1 কমন নিব। এরপরে x মাইনাস 1 কমন নিলে আমরা পাই 3x মাইনাস 1 ইন্টু x মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন দুইটি রাশির গুণফল 0 মানে এদের মধ্যে অন্ততপক্ষে একটির মান 0। এখন 3x মাইনাস 1 ইকুয়াল টু 0 থেকে আমরা x এর মান পাই 1/3 এবং x মাইনাস 1 ইকুয়াল টু 0 হতে আমরা x এর মান পাই 1। অর্থাৎ সমীকরণটির সমাধান x ইকুয়াল টু 1/3 অথবা 1। সমাধান সেটের ক্ষেত্রে এই সমাধানকে আমরা সেট আকারে প্রকাশ করব। অতএব নির্ণয়ের সমাধান সেট s ইকুয়াল টু সেট অফ 1/3, 1। দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 15 এবং এদের গুণফল 56। সংখ্যাটি নির্ণয় করো। মনে করি সংখ্যাটি দশক স্থানীয় অঙ্ক x, যেহেতু অঙ্কদ্বয়ের সমষ্টি 15 অতএব একক স্থানীয় অঙ্ক হবে 15 - x। এখন অঙ্কদ্বয় থেকে সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করব, এর সাথে একক স্থানীয় অঙ্ক যোগ করব। অতএব সংখ্যাটি হবে 10 × x প্লাস 15 - x, যা থেকে আমরা পাই 9x প্লাস 15। এখন প্রশ্নে দেয়া আছে অঙ্কদ্বয়ের গুণফল 56, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক যদি গুণ করি তাহলে আমরা পাবো 56। অতএব প্রশ্ন মতে আমরা লিখব x × 15 - x ইকুয়াল টু 56, যা থেকে আমরা পাই 15x - x স্কোয়ার মাইনাস 56 ইকুয়াল টু 0। এখন সমীকরণটির প্রধান পদ x স্কোয়ার, যার পূর্বে মাইনাস চিহ্ন আছে, যাকে আমরা প্লাস করব, অর্থাৎ -1 গুণ করব। তাহলে পাই x স্কোয়ার মাইনাস 15x প্লাস 56 ইকুয়াল টু 0। এখানে ধ্রুবপদ 56, যার পূর্বে প্লাস চিহ্ন, অর্থাৎ আমাদেরকে 15কে এমন দুটি সংখ্যার যোগফল আকারে প্রকাশ করতে হবে যেন এদের গুণফল 56 হয়। এক্ষেত্রে আমরা 7 ও 8 নিব, অর্থাৎ -15xকে লিখব -7x - 8x। এখন প্রথম দুটি পদ থেকে x কমন নিব এবং শেষ দুটি পদ থেকে -8 কমন নিব। এরপরে x - 7 কমন নিলে আমরা পাই x - 7 × x - 8 ইকুয়াল টু 0। এখন দুটি রাশির গুণফল 0 হলে অন্ততপক্ষে এদের মধ্যে একটির মান 0, অর্থাৎ হয় x - 7 ইকুয়াল টু 0 অথবা x - 8 ইকুয়াল টু 0, যা থেকে আমরা x এর মান পাই 7 অথবা 8। এখন x এর মান 7 হলে সংখ্যাটি হবে 9 × 7 প্লাস 15, অর্থাৎ 78। আবার x এর মান 8 হলে সংখ্যাটি হবে 9 × 8 প্লাস 15, অর্থাৎ 87। অতএব নির্ণয়ের সংখ্যাটি 78 অথবা 87। একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল 192 বর্গমিটার। মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে ও প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। যেহেতু আমাদেরকে মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে হবে, অতএব ধরি আয়তাকার মেঝের দৈর্ঘ্য x মিটার। আমরা জানি ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অতএব প্রস্থ হবে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য, অর্থাৎ 192 / x মিটার। এখন মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে দৈর্ঘ্য হবে x - 4 মিটার। আবার প্রস্থ 4 মিটার বাড়ালে প্রস্থ হবে 192 / x প্লাস 4, যা থেকে আমরা পাই 192 প্লাস 4x / x মিটার। এখন যেহেতু মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে, অতএব আমরা লিখতে পারি x - 4 × 192 প্লাস 4x / x ইকুয়াল টু 192। এই সমীকরণটি সমাধান করে আমরা যদি x এর মান নির্ণয় করি তাহলে আমরা মেঝের দৈর্ঘ্য পাব। এখন আমরা x - 4 এর সাথে 192 প্লাস 4x গুণ করব। x এর সাথে 192 গুণ করে আমরা পাই 192x। আবার x এর সাথে 4x গুণ করলে আমরা পাই প্লাস 4x স্কোয়ার। আবার -4 এর সাথে 192 গুণ করলে আমরা পাই -768
এবং -4 এর সাথে +4x গুণ করলে আমরা পাই -16x। এখন আমরা ক্রস গুণ করব, অর্থাৎ ভগ্নাংশটির লবের সাথে 1 গুণ করব এবং x এর সাথে 192 গুণ করব। তাহলে আমরা পাই 192 + 4x স্কয়ার -768 -16x = 192x। এখন 192x যেহেতু উভয় পক্ষে যোগ আকারে আছে, তার মানে আমরা উভয় পক্ষ থেকে 192x বাদ দিতে পারবো। তাহলে আমরা পাই 4x স্কয়ার -16x -768 = 0। এই সমীকরণটিকে এখন আমরা 4 দ্বারা ভাগ করতে পারি, অর্থাৎ সেক্ষেত্রে হয় x স্কয়ার -4x -192 = 0। এখন সমীকরণটির বাম পক্ষকে আমরা মিডল টার্ম বিয়োগ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে ধ্রুবপদের চিহ্ন মাইনাস, অর্থাৎ আমাদেরকে 4কে দুইটি সংখ্যার বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে যেন এদের গুণফল 192 হয়। আমরা ক্যালকুলেটরের ইকুয়েশন ব্যবহার করে সহজেই যে কোনো রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। আর যদি ক্যালকুলেটর ব্যবহার না করে সমাধান করি, তাহলে এক্ষেত্রে যেহেতু ধ্রুবপদ 192 পূর্বে মাইনাস চিহ্ন আছে, আমাদেরকে 4কে দুইটি সংখ্যার বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে যেন এদের গুণফল 192 হয়। এজন্য আমরা 192কে বিভিন্ন সংখ্যা দ্বারা ভাগ করে দেখব কোন সংখ্যা বসালে এদের পার্থক্য 4 হয়। আমরা যদি 192কে 12 দ্বারা ভাগ করি তাহলে পাই 16, অর্থাৎ এক্ষেত্রে পার্থক্য 4 হয়। অর্থাৎ এক্ষেত্রে আমরা 16 ও 12 নিব, যার মানে আমরা -4xকে লিখব -16x + 12x। এখন প্রথম দুটি পদ থেকে x কমন নিব এবং শেষ দুটি পদ থেকে 12 কমন নিব। এরপরে x - 16 কমন নিলে আমরা পাই x - 16 × x + 12 = 0। এখন দুটি রাশির গুণফল = 0, মানে এদের মধ্যে অন্ততপক্ষে একটির মান 0। অতএব x = 16 হবে অথবা -12 হবে। আমরা জানি দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, আর x হলো দৈর্ঘ্য, অতএব x = -12 গ্রহণযোগ্য নয়। অতএব মেজের দৈর্ঘ্য x = 16 মিটার। অতএব মেজের প্রস্থ হবে 192 / 16 মিটার = 12 মিটার। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার ও অপর বাহুদ্বয়ের অন্তর 3 সেন্টিমিটার। ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। মনে করি সমকোণী ত্রিভুজটির অপর বাহু দুইটির মধ্যে ছোট বাহুটির দৈর্ঘ্য x মিটার। যেহেতু অপর বাহুদ্বয়ের অন্তর 3 সেন্টিমিটার, অতএব অপর বাহুর দৈর্ঘ্য হবে x + 3 সেন্টিমিটার। আবার দেয়া আছে ত্রিভুজটির অতিভুজ 15 সেন্টিমিটার। আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ভূমি স্কয়ার + লম্ব স্কয়ার = অতিভুজ স্কয়ার, অর্থাৎ অপর বাহুদ্বয়ের বর্গের যোগফল অতিভুজের বর্গের সমান। অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা পাই x স্কয়ার + x + 3 স্কয়ার = 15 স্কয়ার। এখন x + 3 হোল স্কয়ার থেকে আমরা পাই x স্কয়ার + 2 × x × 3 + 3 স্কয়ার বা x স্কয়ার + 6x + 9। আবার 15x স্কয়ারকে আমরা লিখতে পারি 225। এখন আমরা সবগুলো পদকে বাম পক্ষে নিব, এরপরে সিম্পলিফাই করব। যেহেতু সবগুলো পদকে 2 দ্বারা ভাগ করা যায়, অতএব 2 দ্বারা ভাগ করে আমরা পাই x স্কয়ার + 3x - 108 = 0। এখন সমীকরণটির বাম পক্ষকে আমরা মিডল টার্ম বিয়োগ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করব। এই উৎপাদকের বিশ্লেষণ আমরা ক্যালকুলেটরের সাহায্যে সহজেই করতে পারি। আর যদি ক্যালকুলেটরের সাহায্যে না করি, তাহলে যেহেতু 108 পূর্বে মাইনাস চিহ্ন আছে, তার মানে আমাদেরকে 3কে দুইটি সংখ্যার বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে যেন এদের গুণফল 108 হয়। এক্ষেত্রে 108কে আমরা বিভিন্ন সংখ্যা দ্বারা ভাগ করে দেখব কোন ক্ষেত্রে সংখ্যাদ্বয়ের পার্থক্য 3 হয়। আমরা যদি 108কে 9 দ্বারা ভাগ করি তাহলে পাই 12, অর্থাৎ এক্ষেত্রে আমরা 12 ও 9 নিব, অর্থাৎ +3xকে লিখব 12x - 9x। এখন প্রথম দুটি পদ থেকে x কমন নেব এবং পরের দুটি পদ থেকে -9 কমন নেব। এরপরে x + 12 কমন নিলে আমরা পাই x + 12 × x - 9 = 0। যেহেতু দুটি রাশির গুণফল = 0, অতএব এদের মধ্যে অন্ততপক্ষে একটি মান 0 হবে, যার মানে x + 12 0 হবে অথবা x - 9 0 হবে, যা থেকে আমরা x এর মান পাই -12 অথবা 9। এখানে x যেহেতু সমকোণী ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য, অতএব x এর মান -12 গ্রহণযোগ্য হবে না, অতএব x = 9।
অতএব একটি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 9 সেন্টিমিটার এবং অপর বাহুর দৈর্ঘ্য হবে x প্লাস 3 অর্থাৎ 9 প্লাস 3 সেন্টিমিটার বা 12 সেন্টিমিটার। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 810 বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা কত? এখানে যেহেতু আমাদেরকে ত্রিভুজটির উচ্চতা নির্ণয় করতে হবে, অতএব আমরা ধরি ত্রিভুজটির উচ্চতা x সেন্টিমিটার। প্রশ্নে বলা আছে ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি, অতএব ভূমি হবে 2x প্লাস 6 সেন্টিমিটার। এখন আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, আর এখানে ভূমি 2x প্লাস 6 সেন্টিমিটার এবং উচ্চতা x সেন্টিমিটার। যেহেতু প্রশ্নে দেয়া আছে ত্রিভুজটির ক্ষেত্রফল 810 বর্গ সেন্টিমিটার, অতএব আমরা লিখব হাফ ইন্টু 2x প্লাস 6 ইন্টু x ইকুয়াল টু 810। এই সমীকরণটি সমাধান করে x এর মান নির্ণয় করলে আমরা পাবো ত্রিভুজটির উচ্চতা। এখন হাফ ইন্টু 2x প্লাস 6 থেকে আমরা পাই x প্লাস 3, আবার x প্লাস 3 সাথে x গুণ করলে আমরা পাই x স্কোয়ার প্লাস 3x। এখন সবগুলো পদকে বাম পক্ষে নিলে আমরা পাই x স্কোয়ার প্লাস 3x মাইনাস 810 ইকুয়াল টু 0। এখন এই সমীকরণটির বাম পক্ষকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এটি আমরা ক্যালকুলেটরের সাহায্যে সহজেই করতে পারি, আর যদি ক্যালকুলেটরের সাহায্যে না করি তাহলে এখানে ধ্রুবপদ 810 এর চিহ্ন মাইনাস, অর্থাৎ আমাদেরকে 3কে দুইটি সংখ্যার বিয়োগফল বা পার্থক্য আকারে প্রকাশ করতে হবে যেন এদের গুণফল 810 হয়। এখন 810কে আমরা বিভিন্ন সংখ্যা দ্বারা ভাগ করে দেখব কোন সংখ্যা দ্বারা ভাগ করলে এদের পার্থক্য 3 হয়। যদি আমরা 27 দ্বারা ভাগ করি তাহলে পাই 30, অতএব আমরা 30 এবং 27 নেব, অর্থাৎ 3xকে লিখব 30x মাইনাস 27x। এখন প্রথম দুটি পদ থেকে x কমন নেব এবং শেষ দুটি পদ থেকে মাইনাস 27 কমন নেব। এরপরে x প্লাস 30 কমন নিলে আমরা পাই x প্লাস 30 ইন্টু x মাইনাস 27 ইকুয়াল টু 0। এখন দুটি রাশির গুণফল 0 মানে এদের মধ্যে অন্ততপক্ষে একটি মান 0, অর্থাৎ x প্লাস 30 ইকুয়াল টু 0 হবে অথবা x মাইনাস 30 ইকুয়াল টু 0 হবে, যা থেকে আমরা x এর মান পাই মাইনাস 30 অথবা 27। এখানে x যেহেতু ত্রিভুজটির উচ্চতা, অতএব x এর মান ঋণাত্মক গ্রহণযোগ্য হবে না। অতএব ত্রিভুজটির উচ্চতা x ইকুয়াল টু 27 সেন্টিমিটার। একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান চাঁদা দেয় মোট 420 টাকা উঠল। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত এবং প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিল? যেহেতু আমাদেরকে ছাত্রছাত্রীর সংখ্যা নির্ণয় করতে হবে, অতএব মনে করি ছাত্রছাত্রীর সংখ্যা x। এখানে যেহেতু মোট ছাত্রছাত্রীর সংখ্যা x, অতএব একজন ছাত্রের সহপাঠীর সংখ্যা হবে x মাইনাস 1, কারণ ওই ছাত্রটি নিজেই নিজের সহপাঠী হতে পারে না। বিষয়টি আরও স্পষ্ট হওয়ার জন্য আমরা 4 জন ছাত্রছাত্রীর সংখ্যা বিবেচনা করি। সেক্ষেত্রে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 4 জন এবং প্রত্যেকের সহপাঠী হবে 3 জন। আবার প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান চাঁদা দেয়, অতএব প্রত্যেকের চাঁদার পরিমাণ হবে সহপাঠীর সংখ্যা অর্থাৎ x মাইনাস 1 টাকা। যেহেতু মোট ছাত্রছাত্রীর সংখ্যা x জন এবং প্রত্যেকেই x মাইনাস 1 টাকা করে চাঁদা দেয়, অতএব মোট চাঁদার পরিমাণ হবে x ইন্টু x মাইনাস 1 টাকা। প্রশ্নে দেয়া আছে মোট চাঁদা 420 টাকা, অতএব আমরা প্রশ্নপত্রে লিখতে পারি x ইন্টু x মাইনাস 1 ইকুয়াল টু 420। এই সমীকরণটি সমাধান করে x এর মান নির্ণয় করলে আমরা পাবো ছাত্রছাত্রীর সংখ্যা। এখন x এর সাথে x মাইনাস 1 গুণ করলে আমরা পাই x স্কোয়ার মাইনাস x। এখন সমীকরণটির সবগুলো পদকে বাম পক্ষে নিলে আমরা পাই x স্কোয়ার মাইনাস x মাইনাস 420 ইকুয়াল টু 0। এখন সমীকরণটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে ধ্রুবপদের সহগ মাইনাস, অতএব 1কে আমাদেরকে দুটি সংখ্যার বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে যেন এদের গুণফল 420 হয়। এক্ষেত্রে আমরা 420কে বিভিন্ন সংখ্যা দ্বারা ভাগ করে দেখব কোন ক্ষেত্রে পার্থক্য 1 হয়। এখন 420কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি তাহলে পাই 21, অর্থাৎ এক্ষেত্রে পার্থক্য হয় 1। অতএব মাইনাস এক্সকে লিখব মাইনাস 21x প্লাস 20x। এখন প্রথম দুটি পদ থেকে x কমন নিব এবং শেষ দুটি পদ থেকে 20 কমন নিব।
এরপরে এক্স মাইনাস 20 কমন নিলে আমরা পাই এক্স মাইনাস 20 ইন্টু এক্স প্লাস 20 ইকুয়াল টু 0। এখন দুইটি রাশির গুণফল 0 মানে এদের মধ্যে অন্ততপক্ষে একটি মান 0, অর্থাৎ এক্স মাইনাস 21 ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস 20 ইকুয়াল টু 0, যা থেকে আমরা এক্সের মান পাই 21 অথবা মাইনাস 20। যেহেতু এখানে এক্স হলো ছাত্রছাত্রীর সংখ্যা, অতএব এক্সের মান কখনো ঋণাত্মক হবে না। অতএব ছাত্রছাত্রীর সংখ্যা 21 জন এবং প্রত্যেকের চাঁদার পরিমাণ হবে এক্স মাইনাস 1 অর্থাৎ 21 মাইনাস 1 টাকা বা 20 টাকা। একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সার চেয়েও আরও 30 পয়সা বেশি করে চাঁদা দেয়, মোট 70 টাকা উঠল। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত? যেহেতু আমাদেরকে ছাত্রছাত্রীর সংখ্যা নির্ণয় করতে হবে, অতএব মনে করি ছাত্রছাত্রীর সংখ্যা এক্স। যেহেতু প্রত্যেকে মোট ছাত্রছাত্রীর সংখ্যার চেয়েও 30 পয়সা বেশি করে চাঁদা দেয়, অতএব প্রত্যেকের চাঁদা দেয় এক্স প্লাস 30 পয়সা। এখানে মোট ছাত্রছাত্রীর সংখ্যা এক্স এবং প্রত্যেকে এক্স প্লাস 30 পয়সা চাঁদা দেয়, তাহলে মোট চাঁদার পরিমাণ হবে এক্স ইন্টু এক্স প্লাস 30 পয়সা। আবার মোট চাঁদার পরিমাণ 70 টাকা। যেহেতু এর পূর্বে আমরা পয়সায় নির্ণয় করেছি, অতএব 70 টাকাকেও আমরা পয়সায় রূপান্তর করব, অর্থাৎ 70-র সাথে 100 গুণ করব, তাহলে আমরা পাই 7000 পয়সা। যেহেতু উভয় ক্ষেত্রে মোট চাঁদার পরিমাণ সমান হবে, অতএব আমরা লিখব এক্স ইন্টু এক্স প্লাস 30 ইকুয়াল টু 7000। এখন সবগুলো পদকে বাম পক্ষে নিলে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস 30x মাইনাস 7000। এই সমীকরণটির বাম পক্ষকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, যা ক্যালকুলেটরে সহজেই নির্ণয় করা যায়। আর যদি ক্যালকুলেটরে না নির্ণয় করি, সেক্ষেত্রে 7000-এর পূর্বে যেহেতু মাইনাস চিহ্ন আছে, অতএব 30কে আমাদেরকে দুটি সংখ্যার বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে, যেন এদের গুণফল 7000 হয়। এজন্য আমরা 7000কে বিভিন্ন সংখ্যা দ্বারা ভাগ করে দেখব কোন ক্ষেত্রে সংখ্যা দুটির পার্থক্য 30 হয়। আমরা যদি 7000কে 70 দ্বারা ভাগ করি তাহলে পাই 100, অর্থাৎ এক্ষেত্রে পার্থক্য 30 হয়, যার মানে আমরা 100 এবং 70 নিব, অর্থাৎ প্লাস 30xকে লিখব প্লাস 100x মাইনাস 70x। এখন প্রথম দুটি পদ থেকে x কমন নেব এবং শেষ দুটি পদ থেকে মাইনাস 70 কমন নেব। এরপরে x প্লাস 100 কমন নিলে আমরা পাই x প্লাস 100 ইন্টু x মাইনাস 70 ইকুয়াল টু 0। যেহেতু দুটি রাশির গুণফল 0, অতএব এদের মধ্যে অন্ততপক্ষে একটি মান 0 হবে, অর্থাৎ x প্লাস 100 ইকুয়াল টু 0 হবে অথবা x মাইনাস 70 ইকুয়াল টু 0 হবে, যা থেকে আমরা x এর মান পাই মাইনাস 100 অথবা 70। যেহেতু এখানে x ছাত্রছাত্রীর সংখ্যা, অতএব তা কখনো ঋণাত্মক হবে না, অতএব ছাত্রছাত্রীর সংখ্যা x ইকুয়াল টু 70 জন। প্রশ্ন 29। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 7। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। প্রশ্ন ক, চলক x এর মাধ্যমে প্রদত্ত সংখ্যাটি ও স্থান বিনিময়কৃত সংখ্যাটি লেখো। যেহেতু x এর মাধ্যমে আমাদেরকে প্রদত্ত সংখ্যাটি ও স্থান বিনিময়কৃত সংখ্যাটি প্রকাশ করতে হবে, অতএব ধরি সংখ্যাটি একক স্থানে অঙ্ক x। যেহেতু অঙ্কদ্বয়ের সমষ্টি 7, অতএব দশক স্থানীয় অঙ্ক হবে 7 মাইনাস x। এখন আমরা যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক জানি, সেক্ষেত্রে সংখ্যাটি নির্ণয়ের ক্ষেত্রে দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করতে হয় এবং এর সাথে একক স্থানীয় অঙ্ক যোগ করতে হয়। তাহলে আমরা পাই 10 ইন্টু 7 মাইনাস এক্স প্লাস এক্স। এখন 10-এর সাথে 7 মাইনাস এক্স গুণ করলে আমরা পাই 70 মাইনাস 10x, যার সাথে x যোগ করলে আমরা পাই 70 মাইনাস 9x, অর্থাৎ প্রদত্ত সংখ্যা 70 মাইনাস 9x। আবার স্থান বিনিময়কৃত সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে একক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করে দশক স্থানীয় অঙ্ক যোগ করতে হবে, অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখব 10x প্লাস 7 মাইনাস x, যা থেকে আমরা পাই 9x প্লাস 7। প্রশ্ন খ, সংখ্যাটি নির্ণয় করো। আমরা কতে নির্ণয় করেছি একক স্থানীয় অঙ্ক x এবং দশক স্থানীয় অঙ্ক 7 মাইনাস x হলে প্রদত্ত সংখ্যা 70 মাইনাস 9x এবং স্থান বিনিময়কৃত সংখ্যা 9x প্লাস 7। এখন প্রশ্নে বলা আছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি,
অর্থাৎ প্রদত্ত সংখ্যাটি হবে স্থান বিনির্ণয়কৃত সংখ্যার চেয়ে 9 কম, যার মানে আমরা লিখব প্রশ্ন মতে 70 - 9x = 9x + 7 - 9। এই সমীকরণটি সমাধান করে x এর মান নির্ণয় করলে আমরা পাবো একক স্থানীয় অঙ্ক। এজন্য আমরা চলকগুলোকে বাম পক্ষে এবং ধ্রুবকগুলোকে ডান পক্ষে নিব, যা থেকে পাই -18x = -72 বা 18x = 72, অতএব x = 72/18 বা 4। অতএব প্রদত্ত সংখ্যা হবে 70 - 9 × 4 বা 70 - 36 বা 34। গ প্রদত্ত সংখ্যাটির অঙ্কদ্বয় যদি সেন্টিমিটারে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্দেশ করে তবে ওই আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। কর্ণটিকে কোনো বর্গের বাহু ধরে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। খতে আমরা নির্ণয় করেছি প্রদত্ত সংখ্যা 34। যেহেতু অঙ্কদ্বয় সেন্টিমিটারে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্দেশ করে, অতএব এক্ষেত্রে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে 4 সেন্টিমিটার এবং প্রস্থ হবে 3 সেন্টিমিটার, কারণ আমরা জানি দৈর্ঘ্য সবসময় প্রস্থ থেকে বড় হয়। আর আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এখন দৈর্ঘ্য এবং প্রস্থের মান বসিয়ে আমরা পাই √4² প্লাস 3² যা থেকে আমরা পাই √25, অর্থাৎ আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। যেহেতু আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্যের সমান, অতএব বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হবে 5 সেন্টিমিটার। আবার আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √2 × বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, আর এখানে এক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √2 × 5 সেন্টিমিটার বা 5√2 সেন্টিমিটার। প্রশ্ন 30। একটি সমকোণী ত্রিভুজের ভূমি উচ্চতা যথাক্রমে x - 1 সেন্টিমিটার ও x সেন্টিমিটার এবং একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ত্রিভুজটির উচ্চতার সমান। আবার একটি আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x + 3 সেন্টিমিটার ও প্রস্থ x সেন্টিমিটার। ক একটি মাত্র চিত্রের মাধ্যমে তথ্যগুলোকে দেখাও। প্রথমে আমরা একটি সমকোণী ত্রিভুজ ABC আঁকব, যার ভূমি হবে x - 1 সেন্টিমিটার এবং উচ্চতা হবে x সেন্টিমিটার। এরপরে ত্রিভুজটির বাম পাশে একটি বর্গক্ষেত্র আঁকব, যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হবে x সেন্টিমিটার। এরপরে বর্গক্ষেত্রটিকে ডান দিকে বর্ধিত করে আয়তক্ষেত্রে রূপান্তর করব, যেন এটির ভূমি x + 3 সেন্টিমিটার হয়। তাহলেই আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হবে x + 3 সেন্টিমিটার এবং প্রস্থ হবে x সেন্টিমিটার। প্রশ্ন খ ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 10 বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা কত? দেয়া আছে ত্রিভুজের ভূমি x - 1 সেন্টিমিটার এবং উচ্চতা x সেন্টিমিটার। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ½ × ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ ½ × x - 1 × x। এখানে বলা আছে ত্রিভুজটির ক্ষেত্রফল 10 বর্গ সেন্টিমিটার, অতএব প্রশ্নমতে আমরা লিখব ½ × x - 1 × x = 10। এই সমীকরণটি সমাধান করে x এর মান নির্ণয় করলে আমরা ত্রিভুজটির উচ্চতা পাব। এখন x - 1 এর সাথে x গুণ করলে আমরা পাই x² - x। আবার 2 বাম পক্ষে যেহেতু ভাগাকার আছে, অতএব একে ডান পক্ষে নিলে গুণ হয়ে যাবে, অর্থাৎ 2 এর সাথে 10 গুণ করে আমরা পাই 20। এখন সবগুলো পদকে বাম পক্ষে নিব এবং মিডল টার্ম পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে ধ্রুব পদ 20 পূর্বে মাইনাস চিহ্ন, অতএব আমাদেরকে 1কে দুইটি সংখ্যার বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে যেন এদের গুণফল 20 হয়। এক্ষেত্রে আমরা 5 ও 4 নিব, অর্থাৎ -x কে লিখব -5x + 4x। এখন প্রথম দুটি পদ থেকে আমরা x কমন নিব এবং শেষ দুটি পদ থেকে 4 কমন নিব। এরপরে x + 5 কমন নিলে আমরা পাই x + 5 × x + 4 = 0। এখন দুটি রাশির গুণফল 0 মানে এদের মধ্যে অন্ততপক্ষে একটির মান 0, অর্থাৎ x - 5 = 0 অথবা x + 4 = 0, যা থেকে পাই x = 5 অথবা x = -4। এখানে x যেহেতু ত্রিভুজটির উচ্চতা আর উচ্চতা কখনো ঋণাত্মক হতে পারে না, অতএব x = -4 গ্রহণযোগ্য নয়। অতএব ত্রিভুজটির উচ্চতা 5 সেন্টিমিটার। প্রশ্ন গ ত্রিভুজ ক্ষেত্র, বর্গক্ষেত্র
ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ধারাবাহিক অনুপাত বের করো। আমরা প্রশ্ন খতে নির্ণয় করেছি x = 5 সেন্টিমিটার এবং ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল 10 বর্গ সেন্টিমিটার। আবার প্রশ্ন দেয়া আছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে ত্রিভুজটির উচ্চতা সমান অর্থাৎ 5 সেন্টিমিটার। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বাহুর দৈর্ঘ্যের স্কয়ার বা 5 স্কয়ার বা 25 বর্গ সেন্টিমিটার। আবার আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে x সেন্টিমিটার অর্থাৎ আয়তক্ষেত্রের প্রস্থ 5 সেন্টিমিটার। আবার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে x + 3 সেন্টিমিটার, যার মানে x এর মান 5 বসিয়ে আমরা পাই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 + 3 সেন্টিমিটার = 8 সেন্টিমিটার। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখন দৈর্ঘ্য এবং প্রস্থের মান বসিয়ে আমরা পাই 8 × 5 বর্গ সেন্টিমিটার বা 40 বর্গ সেন্টিমিটার। এখন ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে 10 বর্গ সেন্টিমিটার = 25 বর্গ সেন্টিমিটার = 40 বর্গ সেন্টিমিটার। যেহেতু অনুপাতে কোনো একক থাকে না, তার মানে আমরা এককগুলো বাদ দিতে পারি। অনুপাতে সবগুলো রাশিকে আমরা যদি 5 দ্বারা ভাগ করি তাহলে পাই 2:5:8। প্রশ্ন 31। একটি জমির ক্ষেত্রফল 192 বর্গমিটার। জমিটির দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আবার জমিটির মাঝখানে 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত আঁকা হলো। বৃত্তটির কেন্দ্র থেকে একটি জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যায়ের অর্ধেকের চেয়ে 2 সেন্টিমিটার কম। প্রশ্ন ক, জমিটির দৈর্ঘ্যকে x এবং প্রস্থকে y ধরে তথ্যগুলোকে সমীকরণে প্রকাশ করো। আমাদেরকে জমিটির দৈর্ঘ্য x ধরতে হবে এবং প্রস্থ y ধরতে হবে। অতএব জমিটির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ xy বর্গ সেন্টিমিটার। আবার দৈর্ঘ্য যদি 4 মিটার কমানো হয় ও প্রস্থ যদি 4 মিটার বাড়ানো হয় তাহলে নতুন দৈর্ঘ্য হবে x - 4 এবং নতুন প্রস্থ হবে x + 4 অর্থাৎ সেই ক্ষেত্রে নতুন ক্ষেত্রফল হবে x - 4 × x + 4 বর্গমিটার। উভয় ক্ষেত্রে জমির ক্ষেত্রফল যেহেতু 192 বর্গমিটার, অতএব প্রশ্নমতে আমরা লিখতে পারি xy = 192 এবং x - 4 × y + 4 = 192। প্রশ্ন খ, জমিটির পরিসীমা নির্ণয় করো। আমরা প্রশ্ন কতে জমিটির দৈর্ঘ্য x এবং প্রস্থ y ধরেছি এবং দুটি সমীকরণ গঠন করেছি। প্রথম সমীকরণ xy = 192 এবং দ্বিতীয় সমীকরণ x - 4 × y + 4 = 192। এখানে যেহেতু x - 4 × y + 4 এর মান 192 আবার xy এর মানও 192, অতএব আমরা লিখতে পারি x - 4 × y + 4 = xy। এখন x - 4 এর সাথে y + 4 গুণ করলে আমরা পাই xy + 4x - 4y - 16 = xy। এখন xy যেহেতু উভয় পক্ষে যোগ আকারে আছে, অতএব আমরা বাদ দিতে পারি। তাহলে পাই 4x - 4y = 16, যাকে 4 দ্বারা ভাগ করলে আমরা পাই x - y = 4। অতএব x = y + 4, যাকে আমরা 3 নং সমীকরণ দ্বারা অভিহিত করব। এখন x এর মান যদি 1 নং সমীকরণে বসাই তাহলে আমরা পাই y + 4 × y = 192, যা থেকে পাই y² + 4y - 192 = 0। এখন সমীকরণটির বাম পক্ষকে আমরা মিলিটারাম বিয়োগ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করব। এক্ষেত্রে ধ্রুবপদের চিহ্ন মাইনাস, অতএব 4কে আমাদেরকে দুইটি সংখ্যার বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে যেন এদের গুণফল 192 হয়। এখন 192কে বিভিন্ন সংখ্যা দ্বারা ভাগ করে দেখব কোন ক্ষেত্রে এদের পার্থক্য 4 হয়। আমরা যদি 192কে 12 দ্বারা ভাগ করি তাহলে পাই 16, অর্থাৎ এক্ষেত্রে পার্থক্য হয় 4, যার মানে +4y-কে লিখব +16y - 12y। এখন প্রথম দুটি পদ থেকে আমরা y কমন নিব এবং শেষ দুটি পদ থেকে -12 কমন নিব। এরপরে x + 16 কমন নিলে আমরা পাই y + 16 × y - 12 = 0। এখন দুটি রাশির গুণফল = 0, এর মানে এর মধ্যে অন্ততপক্ষে একটির মান 0।
অর্থাৎ y প্লাস 16 ইকুয়াল টু 0 হবে অথবা y মাইনাস 12 ইকুয়াল টু 0 হবে, যা থেকে আমরা y এর মান পাই মাইনাস 16 বা 12। এখানে y যেহেতু জ্যামিতির প্রস্থ, অতএব y এর মান মাইনাস 16 গ্রহণযোগ্য হবে না। অতএব জ্যামিতির প্রস্থ y ইকুয়াল টু 12 মিটার। এখন 3 নং সমীকরণে যদি y এর মান বসাই তাহলে জ্যামিতির দৈর্ঘ্য পাবো x ইকুয়াল টু 12 প্লাস 4 মিটার বা 16 মিটার, অতএব দৈর্ঘ্য 16 মিটার। আমরা জানি কোনো আয়তক্ষেত্রের পরিসীমা দৈর্ঘ্য ও প্রস্থের যোগফলের দ্বিগুণ হয়। অতএব জ্যামিতির পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, যা থেকে পাই 2 ইন্টু 16 প্লাস 12 মিটার বা 56 মিটার। প্রশ্ন গ, বৃত্তটির জ্যা এর দৈর্ঘ্য নির্ণয় করো। প্রশ্ন দেয়া আছে বৃত্তটির ব্যাস এস ইকুয়াল টু 20 সেন্টিমিটার, অতএব ব্যাসার্ধ ও এ হবে এসি এর অর্ধেক অর্থাৎ 10 সেন্টিমিটার। যেহেতু আমাদের বৃত্তটির জ্যা এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, অতএব ধরি বৃত্তটির জ্যা এ বি ইকুয়াল টু 2x সেন্টিমিটার। এখানে 2x ধরার কারণ হচ্ছে আমরা জ্যা এর অর্ধেক অর্থাৎ অর্ধ জ্যা নিয়ে কাজ করব। এক্ষেত্রে যদি আমরা x ধরি তাহলে x/2 নিয়ে হিসেব করতে হবে, যা একটু কঠিন হয়ে যাবে, আর 2x ধরলে x নিয়ে হিসেব করতে হবে। অতএব অর্ধ জ্যা এডি হবে x সেন্টিমিটার। আবার প্রশ্ন দেয়া আছে ও থেকে জ্যা এবি এর উপর অঙ্কিত লম্ব ওডি এর মান অর্ধ জ্যা অপেক্ষা 2 সেন্টিমিটার কম, অর্থাৎ অর্ধ জ্যা x থেকে 2 সেন্টিমিটার কম হবে, অর্থাৎ x-2 সেন্টিমিটার। এখন ত্রিভুজ ও এডি সমকোণী ত্রিভুজ, অতএব এর সমকোণ সংলগ্ন বাহু দুটির বর্গের যোগফল হবে অতিভুজের বর্গের সমান, অর্থাৎ এডি স্কয়ার ইকুয়াল টু ওডি স্কয়ার প্লাস ওএ স্কয়ার। এখন এডি, ওডি এবং ওএ এর মান বসিয়ে পাই এক্স স্কয়ার প্লাস x-2 হোল স্কয়ার ইকুয়াল টু 10 স্কয়ার। এখন x-2 হোল স্কয়ারকে আমরা লিখব এক্স স্কয়ার মাইনাস 2 ইন্টু 2 ইন্টু এক্স প্লাস 4 এবং 10 স্কয়ারকে লিখব 100, যাকে বাম পক্ষে নিলে মাইনাস হয়ে যাবে। সমীকরণটিকে সিম্পলিফাই করলে পাই 2x স্কয়ার মাইনাস 4x মাইনাস 96 ইকুয়াল টু 0, যাকে 2 দ্বারা ভাগ করা যায়। অতএব পাই x স্কয়ার মাইনাস 12x মাইনাস 48 ইকুয়াল টু 0। সমীকরণটির বাম পক্ষকে মিডল টার্ম ব্রেক পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করব। এক্ষেত্রে ধ্রুবপদের চিহ্ন মাইনাস, অতএব 2কে আমাদেরকে দুটি সংখ্যার বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে যেন এদের গুণফল 48 হয়। এক্ষেত্রে আমরা 8 ও 6 নিব, অর্থাৎ মাইনাস 12xকে লিখব মাইনাস 8x প্লাস 6x। এখন প্রথম দুটি পদ থেকে আমরা x কমন নিব এবং শেষ দুটি পদ থেকে 6 কমন নিব। এরপরে x-8 কমন নিলে আমরা পাই x-8 ইন্টু x প্লাস 6 ইকুয়াল টু 0। এখন দুটি রাশির গুণফল 0 মানে এদের মধ্যে অন্ততপক্ষে একটির মান 0, অর্থাৎ x-8 ইকুয়াল টু 0 অথবা x প্লাস 6 ইকুয়াল টু 0, যা থেকে আমরা x এর মান পাই 8 অথবা -6। এখানে x হচ্ছে বৃত্তটির একটি অর্ধ জ্যা, যার মান ঋণাত্মক হবে না, অতএব x ইকুয়াল টু 8। আর জ্যা এর দৈর্ঘ্য অর্ধ জ্যা এর দ্বিগুণ অর্থাৎ 2x, আর x এর মান 8 বসিয়ে আমরা পাই 2 ইন্টু 8, অর্থাৎ অর্ধ জ্যা এর দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। নাবিলের বয়স যখন শুভর বর্তমান বয়সের সমান ছিল তখন শুভর যে বয়স ছিল নাবিলের বর্তমান বয়স তার দ্বিগুণ। শুভর বয়স যখন নাবিলের বর্তমান বয়সের সমান হবে তখন তাদের দুজনের বয়সের যোগফল হবে 63। প্রত্যেকের বর্তমান বয়স কত? যেহেতু আমাদেরকে প্রত্যেকের বর্তমান বয়স নির্ণয় করতে হবে, অতএব মনে করি শুভর বর্তমান বয়স x বছর এবং নাবিলের বর্তমান বয়স y বছর। এখন আমরা নির্ণয় করব শুভ এবং নাবিলের মধ্যে কে বড়। যেহেতু প্রশ্নে বলা আছে শুভর বয়স যখন নাবিলের বর্তমান বয়সের সমান হবে, অর্থাৎ যা থেকে আমরা বুঝতে পারি নাবিল বড় এবং শুভ ছোট, অর্থাৎ এদের বয়সের পার্থক্য y-x। আবার নাবিলের বয়স যখন শুভর বর্তমান বয়সের সমান, অর্থাৎ নাবিলের বয়স যখন x, তখন শুভর যে বয়স ছিল নাবিলের বর্তমান বয়স তার দ্বিগুণ, অর্থাৎ তখন শুভর বয়স ছিল নাবিলের বর্তমান বয়সের অর্ধেক বা y/2। অতএব আমরা লিখতে পারি নাবিলের বয়স যখন x তখন শুভর বয়স y/2, তখন বয়সের পার্থক্য হবে x-y/2। যেহেতু বয়স যাই হোক না কেন বয়সের পার্থক্য সবসময় সমান হয়, অতএব প্রথম শর্ত মতে আমরা লিখব x-y/2 ইকুয়াল টু,
যাকে 2 দ্বারা গুণ করে আমরা পাই 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2y মাইনাস 2x বা 4x ইকুয়াল টু 3y, যাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে অভিহিত করব। আবার শুভর বর যখন নাবিলের বর্তমান বয়সের সমান, অর্থাৎ শুভর বর যখন y, তখন নাবিলের বয়স হবে y প্লাস তাদের বয়সের পার্থক্য y মাইনাস x। প্রশ্নে বলা আছে তখন তাদের দুজনের বয়সের যোগফল 63। অতএব দ্বিতীয় শর্ত মতে আমরা লিখব y প্লাস y মাইনাস x ইকুয়াল টু 63, যা থেকে আমরা পাই 3y মাইনাস x ইকুয়াল টু 63। এখন সমীকরণ 1 থেকে আমরা পাই 3y ইকুয়াল টু 4x। অতএব এখানে 3y এর পরিবর্তে আমরা লিখব 4x, যা থেকে পাই 4x মাইনাস x ইকুয়াল টু 63 বা 3x ইকুয়াল টু 63। অতএব x ইকুয়াল টু 21। এখন x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই 4 ইন্টু 21 ইকুয়াল টু 3y বা 3y ইকুয়াল টু 84। অতএব y ইকুয়াল টু 28। এখানে x হচ্ছে শুভর বর্তমান বয়স এবং y হচ্ছে নাবিলের বর্তমান বয়স। অতএব শুভর বর্তমান বয়স 21 বছর এবং নাবিলের বর্তমান বয়স 28 বছর। বাসে ওঠার লাইনে সোহাগের পিছনে যতজন দাঁড়িয়ে আছে সামনে তার চেয়ে 2 জন বেশি দাঁড়িয়ে আছে। তার পিছনে যতজন দাঁড়িয়ে আছে সম্পূর্ণ লাইনে তার 3 গুণ যাত্রী। লাইনে কতজন যাত্রী দাঁড়িয়ে আছে? মনে করি সোহাগের পিছনে 1 জন দাঁড়িয়ে আছে। যেহেতু সামনে 2 জন বেশি দাঁড়িয়ে আছে, অতএব সামনে দাঁড়িয়ে আছে x প্লাস 2 জন। অতএব বিষয়টি দাঁড়ায় সোহাগের পিছনে 1 জন, এরপরে সোহাগ, এরপরে 1 জন, এরপরে 2 জন, তার সামনে বাস। অতএব সম্পূর্ণ লাইনের যাত্রী সংখ্যা x প্লাস সোহাগের জন্য 1, এরপরে প্লাস x প্লাস 2 জন বা 2x প্লাস 3 জন। প্রশ্নে বলা আছে সম্পূর্ণ লাইনের যাত্রী সংখ্যা সোহাগের পিছনে যতজন দাঁড়িয়ে আছে তার 3 গুণ, অর্থাৎ 2x প্লাস 3 ইকুয়াল টু 3x। এই সমীকরণটি সমাধান করে আমরা বের করতে পারবো সোহাগের পিছনে কতজন দাঁড়িয়ে আছে। এখন চলকগুলোকে বাম পাশে নিলে আমরা পাই 3x মাইনাস 2x ইকুয়াল টু 3। অতএব সমীকরণটি সমাধান করে আমরা পাই x ইকুয়াল টু 3। অতএব সোহাগের পিছনে দাঁড়িয়েছিল 3 জন এবং লাইনের যাত্রী সংখ্যা হবে 2x প্লাস 3 জন, অর্থাৎ 2 ইন্টু 3 প্লাস 3 জন, যা থেকে আমরা পাই 9 জন। সবুজ 3:30 মিনিটের সময় বাসা থেকে ড্রয়িং ক্লাসে গেল। সে যখন স্কুল থেকে বাসায় ফিরছিল তখনও মিনিটের কাঁটা খাড়া নিচের দিকেই ছিল, কিন্তু 3:30 মিনিটের তুলনায় 2টি কাঁটার মধ্যে দূরত্ব 30 ডিগ্রি কম ছিল। সবুজ স্কুল থেকে বাসায় কখন ফিরেছিল? সবুজ ড্রয়িং ক্লাসে গেল 3:30টার সময়। বাসায় যখন ফিরল তখন মিনিটের কাঁটা খাড়া নিচের দিকেই ছিল, কিন্তু ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে দূরত্ব 30 ডিগ্রি কম ছিল। যেহেতু মিনিটের কাঁটার অবস্থান একই, অতএব ঘন্টার কাঁটার পরিবর্তন হবে 30 ডিগ্রি। আমরা জানি ঘন্টার কাঁটা 12 ঘন্টায় ঘড়িটিকে একবার আবর্তন করে, অর্থাৎ 12 ঘন্টায় ঘন্টার কাঁটাটি 360 ডিগ্রি পরিবর্তন ঘটে। অতএব আমরা লিখব ঘন্টার কাঁটার 360 ডিগ্রি পরিবর্তন ইকুয়াল টু 12 ঘন্টা। অতএব 1 ডিগ্রি পরিবর্তন ইকুয়াল টু 12/360 ঘন্টা, যা থেকে পাই 30 ডিগ্রি পরিবর্তন ইকুয়াল টু 12 ইন্টু 30 ডিভাইড বাই 360 ঘন্টা বা 1 ঘন্টা। অর্থাৎ সবুজ যখন বাসায় ফিরে আসছে তখন ঘন্টার কাঁটার 1 ঘন্টা পরিবর্তন ঘটছে। অতএব তখন সময় হবে 3:30 মিনিটের সাথে 1 ঘন্টার যোগফল, অর্থাৎ 4:30 মিনিট।